যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে কোনো নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। তো হ্যালো এভরিওয়ান, আমি মন, আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দেখো, আজকে রবিবার আর আমি মানকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি আর মান যাচ্ছি এক জায়গায়। আর যেটা বলতে চাইছিলাম এখানে, সেটা হচ্ছে এই যে যাকে তাড়িয়ে দিয়েছিলাম ঘর থেকে, তাকেই আবার বাড়িতে নিয়ে এসে তাকে নিয়ে আবার ঘুরতেও বেরিয়ে গেছি। দেখছো তো কীরকম টাইপের আমি। তো কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত সবটাই জানতে পারবে, আর সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতেও হবে। আর আজকের এই ভিডিওটাতে আমি আমার একটা ইচ্ছের কথা তোমাদের কাছে প্রকাশ করব। হ্যাঁ, আমার একটা মনের ইচ্ছে, আর এটা শুধু আমার নয়, অমিতেরও মনের ইচ্ছে ছিল। আর কোথাও না কোথাও গিয়ে মানও এটা একটু আশা করেছিল, বাট জানি না পূরণ করতে পারবো কি না। মনে হয় না পূরণ করতে পারবো, কারণ যেই ইচ্ছেটা আমরা করেছিলাম বা যেই আশাটা আমরা করেছিলাম বা যেই ভাবনাটা আমরা ভেবেছিলাম, সেটা অনেকটাই খরচা সাপেক্ষ। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা খরচা করা হয়তো আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠবে না। তো যাই হোক, সেইটা মানে যদিও সম্ভব না হয়ে ওঠে, তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, কারণ দিনটা যখন আসবে তখন অতটা খারাপ লাগবে না, কারণ তোমাদের সাথে আগেই আমি একটুখানি শেয়ার করে নিচ্ছি। তো এই যে দেখছো, আমরা হাওড়ার দিকে যাচ্ছি, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। আর সবাই কিন্তু মা গঙ্গাকে একটু প্রণাম করে নিও দেখা মাত্রই, ঠিক আছে, গঙ্গা গঙ্গা বলে। তো যেহেতু আমরা হিন্দু সনাতন, তো এটা মনে হয় করা উচিত। এখানে কিন্তু আমি কোনো সেকুলার বা কোনো ধর্ম প্রচারের কথা বলিনি, যেটা শুনে এসেছি ছোটো থেকে মা ঠাকুমার কাছে সেটাই বললাম। এবার যার যার বিচার, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা বাসে করেই যাচ্ছি হাওড়ার দিকে, দেখতেই পাচ্ছ। যেহেতু হাওড়ার ব্রিজ, তো অবশ্যই হাওড়াতে যাচ্ছি। হ্যাঁ, হাওড়াতে যাচ্ছি, হাওড়া স্টেশনে যাচ্ছি আমরা। আর হ্যাঁ, যারা ভিডিওটা এত দূর দেখে অলরেডি বুঝতে পেরে গেছো যে আমরা হাওড়া স্টেশনে কেন যাচ্ছি বা কোথায় যাওয়ার জন্য যাচ্ছি, তারা কিন্তু ঝটপট কমেন্ট করে দিও। আর তোমাদের একদম কমেন্ট আসে না কেন বলো তো? কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। আসলে আমার সাথে কথা বলার তো কেউ নেই, তো তোমাদের কমেন্টগুলো যখন পড়ি আর তোমাদের কমেন্টের যখন রিপ্লাই করি, আমার খুব ভালো লাগে। তো প্লিজ সবাই একটুখানি কমেন্ট করো। কমেন্টের মাধ্যমে তোমাদের সাথে একটুখানি আমার কথোপকথন হয়ে যায়, সেটা আমার ভীষণ ভালো লাগে। তো এই যে হাওড়ার ব্রিজ, সেই মস্ত সে বিছে, হাওড়ার ব্রিজ যেন মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। তো এই সেই হাওড়ার ব্রিজ, তাই না? তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, এইবার উঠবো ট্রেনে। আর যেটা বললাম, যারা এতক্ষণে বুঝে গেছো কোথায় যাচ্ছি, তারা কিন্তু ঝটপট ঝটপট কমেন্ট করো। আর যারা বোঝোনি তারা ফুল ভিডিওটা দেখো, আর যারা বুঝেছো তারাও ফুল ভিডিওটা দেখবে, কারণ অনেক কিছু বলার আছে। তো এই যে যাচ্ছি, আর এদিকে দেখো সমস্ত মানে যারা তারকেশ্বর যাত্রী বা যারা মানে শ্রাবণ মাসে যারা বাবার মাথায় জল ঢালে, কেউ বাবাধাম যায়, কেউ তারকেশ্বর যায়, এরকম বিভিন্নজন বিভিন্ন জায়গায় যায়। তো আমরা এসেছি কিন্তু তারকেশ্বর। হ্যাঁ, আমরা চলে এসেছি তারকেশ্বর। আর তারকেশ্বরে আমরা কোথায় থাকলাম, কি মানে থাকিনি অ্যাকচুয়ালি, ওখানে পৌঁছে আমরা একটা জাস্ট ঘর নিয়েছিলাম আমাদের ব্যাকপ্যাটারা রাখার জন্য। তো সেটাই, এবার তারপরে আমরা পুজো দিয়ে সেখান থেকে আবার রওনা করেছিলাম বাড়িতে। আর এই তারকেশ্বরে কিন্তু আমি আর মান শুধু যাইনি, আমাদের সাথে কেডিও ছিল। মানে বেসিক্যালি আমার আর মানেরই যাওয়ার কথা ছিল। তো কেডি বলল যে না, দুটো মেয়ের একা একা যেতে হবে না। তো যেহেতু রবিবার ছিল, তো সেহেতু ও গিয়েছিল আমাদের সাথে। আর প্রচণ্ড রোদ ছিল ওখানে, প্রচণ্ড রোদ, এত রোদের তাপ যে বলার বাইরে। যাই হোক, আর ভিড়ও ছিল। আর এখানে স্টেশন থেকে বেরোনোর সিস্টেমটা এই বছর এত গোলমেলে করেছিল যে খুব একটা মানে ঘিঞ্জি পরিবেশের মতন হয়ে গেছিলো এখানে। আর অন্যান্যবার আমরা তারকেশ্বর হেঁটে যাই, বাট এইবার আমরা ট্রেনেই গেছি। মানে অন্যান্যবার যেতাম অমিতের সাথে, তাই হেঁটেই যেতাম। এইবার ভাবলাম যেহেতু অমিতের কাজটা হয়ে গেছে, তাহলে আর বাড়িতে থাকা কেন, যাই ঘুরেই আসি প্রতি বছরের মতন। তো এবার জানতাম আমি ট্রেনে যাব, মানকে নিয়ে যাব একা, তো ট্রেনেই যাব, হেঁটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যদিও কেডি ছিল, কিন্তু তবু হাঁটাহাঁটির কোনো প্রশ্ন নেই। ট্রেনেই গেছি আর ফিরেছিও আমরা ট্রেনে।
আর ওখানে গিয়ে আমরা বেশিক্ষণ অপেক্ষা করিনি, জাস্ট ওই রুমের মধ্যে আমরা ব্যাগ ঠ্যাগটা রেখেই পুজো দিতে চলে গেছিলাম, জল ঢালতে পুজো দিতে। আর পুজো দিয়ে বেরিয়ে কিছুক্ষণ একটু বসে চা ঠা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে আবার আমরা ওখান থেকে একটু ওখানের নিয়ারেস্ট যে মানে হোটেল ছিল সেখান থেকে আমরা একটু ভাত খেলাম, খেয়ে তারপর আবার ট্রেন ধরেছিলাম। আমাদের ট্রেন ছিল 2:18-তে। তো বুঝতেই পারছো কতটা তাড়াতাড়ি গিয়েছি আর কতটা তাড়াতাড়ি চলেও এসেছি বাড়িতে। তো যাই হোক, এই বছর তারকেশ্বর গিয়ে অনেকটাই অবাক হলাম। ওখানে মানে এবছর গিয়ে যেটা দেখলাম যে আমার জীবনের নয়, তারকেশ্বরের মন্দিরেরও অনেক পরিবর্তন হয়েছে এই 1 বছরে। হ্যাঁ, গত বছর গিয়ে আমরা দুধপুকুরে স্নান করেছিলাম, স্নান করে জল ঢালতে পেরেছিলাম, কিন্তু এইবার কিন্তু দুধপুকুরে স্নান করার কোনো পজিশান ছিল না, পুরো জায়গাটাই ঘেরাও করে দিয়েছিল। আমরা যে পেছনের গেটটা দিয়ে ঢুকতাম সেই গেটটাও এবছর বন্ধ করা ছিল, অনেকটা রাস্তা ঘুরে ঘুরে মন্দিরের ভেতরে ঢুকতে হচ্ছিল। তো যাই হোক, মানুষের জীবনের না ভগবানের মন্দিরেরও পরিবর্তন হয়েছে। তো এই ছিল আমাদের তারকেশ্বর ঘোরা। আর তারপরে আমরা বেরিয়ে হোটেলে খেয়ে কিছু টুকটাক কেনাকাটি করে ওই আচার একটু, আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে তার জন্য 2টো খেলনা এসব নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো এইবার চলো তোমাদের বলি যে আমার অমিতের কি আশা ছিল, যেটা আমরা এই 2024-এ অনেক আশা আরেকটাও ছিল আমাদের মনে, সেটা আমি পরে কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে যেটা শেয়ার করব সেইটা মানে দিনটা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে, তো সেই জন্যই তোমাদের সাথে আমার শেয়ার করা। মানে তোমরা সবাই জানো যে আমরা আমাদের মেয়েদের জন্মদিনটা পালন করি। আমার বাপের বাড়িতে কখনোই আমার জন্মদিন পালন করা হয়নি, ইভেন আমার বাবা মা জানতোই না আমার জন্ম তারিখটা কবে। ঠিক আছে, এটা আমি জানতে পারি যখন আমার মাধ্যমিকের রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড আসে, তখন আমি জানতে পারি যে আমার বার্থডেটটা কবে। তো এটা আমার বাবা মাও জানতেন না, মানে তারা কখনো দেখেনি খুলে, প্রয়োজন হয়নি, কারণ আমি তো মেয়ে আর মেয়েদের জন্মদিন পালন করতে নেই। ঠিক আছে, তো সেই সূত্রে তো আমার মনে এটা খুব ছিল যে আমি আমার মেয়েদের জন্মদিন পালন করব, সে যেভাবেই হোক, একটা কেক কাটিয়েই হোক আর অনুষ্ঠান করেই হোক। তো মেয়েরা জন্মানোর পর থেকেই মোটামুটিভাবে চেষ্টা করে গেছি 2 মেয়েরই জন্মদিন পালন করতে, আর করিও। গত বছরও আমি কিন্তু মানকে দিয়ে, অ্যালেক্সাকে দিয়ে কেক কাটিয়েছিলাম, যদিও আমাদের অসৌচ ছিল, কোনো অনুষ্ঠান করিনি, কিন্তু হ্যাঁ কেক আমি কাটিয়েছি, কেক কাটা থেকে আমি বিরত রাখিনি। আর মানও ওর বন্ধুবান্ধব নিয়ে আমার বার্থডেতে কেক এনে আমাকেও কেক কাটিয়েছে। তো যাই হোক, তো এই বছর একটা আমাদের ইচ্ছে ছিল, সেটা অমিতেরও ইচ্ছে ছিল। এবার সেটা কী ইচ্ছে ছিল সেটাই তোমাদের সাথে বলি চলো। এই বছর যেহেতু মান 18 বছরে পড়ছে, তো আমাদের ইচ্ছে ছিল আমার আর অমিতের যে মানের বার্থডেটা একটু বড় করে করব, মানে একটুখানি বেশ লোকজন ডেকে বড় করে একটু অনুষ্ঠান করে, তো সেইভাবে করব। অমিতের খুব ইচ্ছে ছিল, ও সব মানে যখনই জন্মদিনের কথা বা এই ধরনের কোনো কিছু উঠতো তো তখন বলতো মান, আসলে অমিত কিন্তু মানকে টুকিমা টুকিমা বলে ডাকতো একদম ছোট থেকেই, টুকিমা। তো অমিত বলতো যে মন, টুকিমার জন্মদিনটা না 18 বছরে একটু বড় করে করব, আমরা তো কখনো কোনো লোকজনকে সেভাবে নিমন্ত্রণ করে খাওয়াইনি, তো টুকিমার 18 বছরের বার্থডেটা একটু বড় করে করব, তখন মানে তোমার ফ্যামিলির সবাইকে, আমার ফ্যামিলির সবাইকে আমরা ইনভাইট করব, করে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করব, তো আমি যতটা পারবো দেব, কিছু যদি কম সম পড়ে তা তুমিও সেখান থেকে আমাকে একটুখানি হেল্প করো। তো এইরকম ছিল আমাদের একটা প্ল্যানিং। তো যাই হোক, তার মধ্যে তো এরকম একটা দুর্ঘটনা ঘটেই গেল। আর এবছর মান 18তে পড়বে, তো সেই জায়গা থেকে মানে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আমি কি ওর এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না, হয়তো পারবো না, কারণ এতগুলো খরচাপাতি অলরেডি করে ফেলেছি না। যদি এই খরচাগুলো না করতাম, এই খরচগুলো না করতাম, তাহলে অনায়াসে পারতাম, চেষ্টা করতাম, কিন্তু এখন এতগুলো খরচ হয়ে গেছে। আর মানের সিএর জন্য ভর্তির যে অ্যাডমিশানের যে 12,000 টাকা মতন ওদের টোটাল লাগে, তো সেটাও দিতে হয়েছে। আর পড়াশোনার ফিস, কলেজের ভর্তি, এই সমস্তগুলো একসাথে করাতে মনে হচ্ছে না আর পারবো। কারণ একটা মানে বাড়ি ভাড়া করে একটা অনুষ্ঠান, বার্থডের অনুষ্ঠান, একটু লোকজন অন্তত 20-30 জন হলেও একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা
জানি না হবে কি না, ভগবান যদি সাথে থাকে, তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই হবে, আর যদি সেগুলো না থাকে তাহলে হবে না। তো যাই হোক, মানের বার্থডে ডেটটা হচ্ছে 29 সেপ্টেম্বর। এখনও হাতে একটা মাস সময় আছে। দেখা যাক ভগবান কতটা সাহায্য করে আমাকে এগিয়ে যেতে, আর তোমরা কতটা সাহায্য করো আমাকে এগিয়ে যেতে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝলে তো। মানুষ অনেক কিছু আশা করে, অনেক কিছু স্বপ্ন দেখে, কিন্তু সব স্বপ্ন তো আমাদের সব সময় পূরণ হয় না। কিছু কিছু স্বপ্ন এমন থেকে যায় যেগুলো পূরণ না হলে কোনো মানে কষ্ট হয় না, আর কিছু কিছু স্বপ্ন এমন কিছু মানুষের সঙ্গে জড়িত হয়ে থাকে যেই স্বপ্নগুলো পূরণ না করতে পারলে মনে হয় যেন কোথাও না কোথাও আমার ফল্ট, কোথাও না কোথাও আমি হয়তো অনেকটা কিছু খামতি রেখে দিচ্ছি। মনে হয় যেন চেষ্টা করলে হয়তো পারতাম, আমি হয়তো সেভাবে চেষ্টা করিনি, এই রকম আমার মনে হয়। তো জানি না কি হবে, যদিও হাতে এখনও 1 মাসের মতন সময় আছে। দেখা যাক, আমি তো আমার মতন যথাসাধ্য চেষ্টা করছি। তো এবার চলো তারকেশ্বরের কথা আর একটু বলি। মানে এই কথাগুলো বললে না ভেতরটা ভারাক্রান্ত হয়ে যায়, আমার নিঃশ্বাসটা মনে হয় আটকে আসে। তো এইবার দেখো আমরা প্রায় মোটামুটি পৌঁছে গেছি, ঠিক আছে। আমাদের এবার আমরা পুজো দিতের দিকেই যাচ্ছি, মন্দিরের দিকেই যাচ্ছি। চা টা খেয়ে নিয়েছি, ট্রেন থেকে নেবে। তো এবার চা খেয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এবার মন্দিরের দিকে গিয়ে আগে আমরা ঘরে সমস্ত কিছু রাখবো, রেখে তারপর যাব জল ঢালতে। এই জায়গাটায় যখন আসছি না, সেই গত বছরের স্মৃতিগুলো সব মনে পড়ছে। কী রকম না মানুষের জীবন, এই একরকম, পর মুহূর্তেই আবার আরেক রকম। মানুষ জানেই না যে তার জীবনে কখন কি হবে। আমি গত বছরও জানতাম না যে এই বছর ওকে ছাড়া আসবো, আর এইভাবে ট্রেনে করে আসবো। ভাবিনি, কখনোই ভাবিনি। মানকে যার জন্য ধরে ধরে চলছিলাম, মানে ভেতরটা না আমার কেমন যেন হচ্ছিল। সব কিছুই করি, কিন্তু কি জানো তো, কোথাও গিয়ে না এগুলো মেনে নিতে আমার খুব, বলে হয়তো আমি ঠিক বোঝাতে পারছি না, কারণ এগুলো বলে বোঝানোর মতন সেই ভাষা আমার কাছে নেই। এই ভেতরের ফিলিংসগুলো বলে বোঝানোর মতন যে উপযুক্ত ভাষা, সেইটা আমার কাছে নেই। এবার অনেকেই হয়তো ভাববে যে এত বড় মেয়ে, 18 বছর বয়স হতে চললো, সেই মেয়ে নিয়ে আবার মায়ের আদিক্ষেতা, তার আবার জন্মদিন পালন করতে পারবে না, সেই নিয়ে মা আদিক্ষেতা করছে। না, আদিক্ষেতা না, কি জানো তো, সব বাবা মাই তো কিছু না কিছু আশা করে, আর মানে খুব যে ওদের অনেক কিছু দিতে পেরেছি আমরা তাও না। মানে যতটা মানুষের জীবন চালিয়ে নেওয়ার জন্য, জীবন চলার জন্য যতটুক যা প্রয়োজন ততটা চেষ্টা করেছি, ততটা করার ওদের জন্য অমিত দুজনেই আমরা সেভাবে চেষ্টা করেছি। কতটা করতে পেরেছি না পেরেছি জানি না, আমরা দুজনে সেভাবে চেষ্টা করেছি। এখন আমি একা, দেখতেই পাচ্ছ সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, কতটা ওদের জন্য কী করতে পারছি না পারছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা যদি শুধু আমার একার ইচ্ছে হতো, বা শুধু মানের একার ইচ্ছে হতো, তবুও হয়তো আমরা ইচ্ছেটাকে মানে দমন করতে পারতাম। কিন্তু আমার সব থেকে কোথায় খারাপ লাগছে জানো, যে আজকে যদি অমিত থাকতো, ঠিক কোনো না কোনোভাবে একটা ম্যানেজ ঠিক হয়ে যেত। কিন্তু যেহেতু ও নেই, সেহেতু এই দিকে পা বাড়াতে ভীষণভাবে ভয় লাগছে। জানি না, আমার কোনো আইডিয়া নেই এরকম ধরনের অনুষ্ঠানে কী ধরনের কী খরচাপাতি হতে পারে না পারে, আমার কোনোই আইডিয়া নেই। তো সেই জায়গা থেকে একটা অনুষ্ঠান কম করে 30-40 জন খাওয়াতে গেলেও যে একটা অ্যারেঞ্জমেন্ট করা, এইসব সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। কিন্তু জীবন জানো তো আমাকে দিয়ে আস্তে আস্তে অনেক কিছু করিয়ে নিচ্ছে। কখনো আমি হসপিটালে যাইনি, জীবনে আমি কোনো দিন হসপিটালে যাইনি। হসপিটালে যেতে আমার ভীষণ ভয় লাগে, সেই হসপিটালেও গেছি, সমস্ত কিছুই করছি। জানি না এখন হয়তো এটাও আমাকে দিয়ে জীবন করিয়ে নেবে। তো আমরা এই দিকটায় এসেছিলাম মন্দিরের ভেতর থেকে বেরোনোর জন্য, কিন্তু রাস্তাগুলো সব বন্ধ। এবছর অনেক ঘোরপ্যাচ করেছে, কোথা দিয়ে মানে এত বছর যেখান দিয়ে যাতায়াত করতাম সেই রাস্তাগুলো সব বন্ধ করে দেওয়াতে আমার কাছে বিষয়টা ভীষণ অচেনা হয়ে গেছে।
তো দেখে দেখে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। আর ওইখানে যে ভদ্রমহিলা বস্তায় সমস্ত বইগুলো ভরছিলেন, তাকে জিজ্ঞেস করলাম যে কোথা দিয়ে বেরোতে হবে, তো উনি আমাদের পথটা দেখিয়ে দিলেন যে কোথা দিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের দিকটা, বুঝেছো, মানে গর্ভগৃহের সাইডের যে প্রদক্ষিণ করার জায়গা বলতে পারো সেই জায়গাটা। আর এদিকে ডান সাইডে একটা রাস্তা আছে, সেখান দিয়ে আগে আমরা ঢোকা বেরোনো করতাম, কিন্তু এখন সেই রাস্তাটা একেবারেই বন্ধ, তালা দেওয়া, তো অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো চলো দেখাই তোমাদের কোথা দিয়ে যেতে হচ্ছে। তো এই হচ্ছে সেই জায়গা। এইখানটা এরকমভাবে একটা ব্রিজ মতন করে দিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে, ঘিরে দিয়েছে। আর এখানে মান কি জানি একটা বলছিল, সেটা আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, এবার জানি না তোমরা শুনতে পাবে কি না। তো ও তো পুরো অবাক যে এত বছর যেভাবে যাতায়াত করেছি, এ তো পুরো উল্টো সিস্টেম করে দিয়েছে। আর খুব রাগ হচ্ছিল জানো তো, এইরকমভাবে মন্দিরের একটা একে নষ্ট করে দেওয়া। এত বছর যেভাবে চলে এসছে সুষ্ঠুভাবেই তো মানে ছিল, কেউ তো উপদ্রব করা বা কোনো ভিড় হওয়ায় সেরকম তো কিছু ছিল না, ঠিকঠাকই ছিল। জানি না এই রকম কেন করলো এই বছর, কি ভাবনা চিন্তা করে। তো ওখানকার লোকজন বলছিল যে সরকার থেকে, প্রশাসন থেকে নাকি এরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো মানুষজন যারা মানে হেঁটে গেছিলেন, তারা এই সাইডে সাইডে বসে তাদের ওই জল ঢালার পাত্রগুলো ডুবিয়ে ডুবিয়ে স্নান করে নিচ্ছিলেন। আর এই যে বাড়িটা দেখছো, এখানেই আমরা নিচতলায় একটা ঘর নিয়েছিলাম। ঘরগুলো খুবই ছোট ছোট, জাস্ট ঘরের ভিতর একটা করে চৌকি পাতা, মানে যারা দর্শনার্থী বা যারা তীর্থযাত্রী তারা ঢুকে যাতে একটু বসতে পারে, বিশ্রাম করতে পারে, সেই রকমেরই মতন। আর কোনো এর ভেতরে পজিশন নেই। তো অনেকেই এখানে ঘর নিয়ে একটু বসে বিশ্রাম করে, আবার অনেকে জল ঢেলে সাথে সাথেই বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, অনেকে মানে এমনি ঘরও নেয়, অনেকে এমনি বাইরেই বসে থাকে। তো আমি আর মান যেহেতু ছিলাম, তো আমরা এরকম বাইরে বসে থাকতে পারবো না, তো সেই জন্যই আমাদের ঘরটা আর কি নেওয়া। আর এখান থেকে পুজোর ব্যবস্থাও করা যায়, নামগোত্র দিয়ে তুমি 51 টাকা 101 টাকার পুজো দিতে পারো, দিলে ওরাই পুজো দিয়ে তোমাকে তোমার প্রসাদ তোমার হাতে দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, এদের দেখে আমি ভাবছিলাম যে প্রতি বছর আমরাও হেঁটে আসি, আর ফেরার সময় পায়ের অবস্থা আমাদেরও এরকম থাকে, আর এইরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হয়। তো সবই ভগবানের মহিমা, কিছুক্ষণ ব্যথা মানে একদিন থাকলে পরেও তারপরে আস্তে আস্তে ঠিক ব্যথা কমেও যায়। আর এবার হচ্ছে আমাদের ফেরার পালা, বাড়ি ফেরার পালা। তো এখান থেকে আমরা একটু আচার নিয়েছিলাম। এইখানের তারকেশ্বরের কিন্তু বিখ্যাত আচার। ছোটোতেও যখন এসছিলাম বাবা মার সাথে, দুবার এসছিলাম, তো তখনও মানে এখান থেকে আচার নিয়ে গিয়েছিল মা। আর আমি যতবার এসছি তারপরে, বিয়ের পরে অমিতের সাথে যতবার হেঁটে এসছি, ততবার আমি ফেরার সময় আচার নিয়ে গেছি। এখানের আচার মানে দারুণ দারুণ স্বাদ। আর কিসের আচার হয় না, এঁচোড়ের আচার, বাঁশের আচার, বাঁশের করুলের আচার, মানে বাঁশের যেটা ফুল সেই ফুলের আচার, সমস্ত কিছুর এরা আচার বানিয়ে ছেড়ে দেয়। তো যাই হোক, ভালোই ছিল, আচারও নিলাম, একটু খেলনাও নিলাম, নিয়ে এবার এই যে এদিক দিয়ে যাচ্ছি। এখানে একটা ভালো বেশ খাবারের হোটেল আছে, কিন্তু কি বলো তো, তোমার দামের সাথে খাবারের কোয়ালিটিতে কিন্তু তোমার পোষাবে না। কারণ মানে ওরা 60 টাকায় যে প্লেটটা দিচ্ছে তাতে ডাল থাকছে, সয়াবিনের তরকারি থাকছে, আর একটু আলু ভাজা থাকছে। আর তুমি যদি পোস্ত বা খেতে চাও, ওটাকে কি বলে, ধোকা খেতে চাও, তাহলে সেই প্লেটটার দাম নিচ্ছে 80 টাকা। তো খাবারের কোয়ালিটি আর খাবারের কোয়ান্টিটির সাথে তোমার দাম কিন্তু একদমই পোষাবে না। তো যদি মনে করো যে খাবে তো খেতে পারো, যদি মনে করো যে না আমরা মানে অন্য কিছু খাবার খাবো, তো সেটাও খেতে পারো। না, আমি ঠিক করলাম যে যেহেতু আমরা সকালবেলায় কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, উপোস ছিলাম, আর এখানে পৌঁছে শুধু একটু চা খেয়েছিলাম, তাই ভাবলাম একটু ভাত খেয়ে ফেরাইটাই শ্রেয়। কারণ ট্রেনে যাব, অনেকটা রাস্তা, গ্যাস হয়ে গেলে খুব প্রবলেম হবে। আর পরের দিন থেকে অ্যালেক্সার এক্সাম শুরু হবে, তো সেই জন্য একটু ভাত খেয়ে নিলাম তিনজনেই বসে। আর এখানে আমি আর কেডি নিয়েছিলাম ওই 60 টাকার প্লেটটা, যেটাতে ডাল, সয়াবিনের তরকারি আর ভাজা ছিল, আলু ভাজা। আর মানকে দিয়েছিলাম হচ্ছে ওই 80 টাকার প্লেটে, যেখানে ছিল ডাল আর হচ্ছে ধোকা, কারণ মান সয়াবিন খেতে পারে না। আর এখানে মান বলছিল যে আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে, কী করে হঠাৎ হঠাৎ এই ফোনটায় ফ্ল্যাশ লাইট জ্বলে যায় বুঝি না। দেখো, অনেক লোকজন ছিল, আর এই পাশে কেডি হাই করছে, মানে সবার অবস্থা কাহিল হয়ে গেছে আমাদের।
এই রোদ্রে এই মানে ভাবে প্রচুর হাঁটতে হয়েছে, মানে মন্দির চত্বরে আমাদের ভীষণ ঘোরাঘুরি করতে হয়েছে খুঁজে না পাওয়ার জন্য। আর এবার আছি আমরা স্টেশনে ঢুকবো, দেখবো ট্রেন কোথায় আছে, দিয়ে ট্রেন ধরে কুঝিকঝিক বাড়ির দিকে রওনা। ফেরার সময় কিন্তু আমাদের ভীষণ প্রবলেম হয়েছিল, আর আমার আর মানের থেকে বেশি প্রবলেম হয়েছিল কেডির। আর কী প্রবলেম হয়েছিল জানো, আমরা ঢুকেই কিন্তু স্টেশনে আমাদের গাড়িটা দেখতে পেয়ে গেছিলাম, গাড়িটা দাঁড়িয়েছিল, ট্রেনটা ওই যে দেখছো ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটাই আমাদের ট্রেন যেটা হাওড়া যাবে, তারকেশ্বর টু হাওড়া। আর এই যে ফাঁকা দেখছো এটা কিন্তু ভ্যান্ডার, আর এখানে সবাই অ্যানাউন্সমেন্ট করছিল যে ভ্যান্ডারে কেউ উঠবেন না, মানে পুলিশ তরফ থেকে ভ্যান্ডারে শুধু মাল যাবে। আর এটা দেখো জেনারেল কম্পার্টমেন্ট, এর অবস্থা দেখো। তো এই হাল দেখে কেডি আমাকে আর মানকে দিয়ে আসলো লেডিসে, আমি আর মান লেডিসে উঠে গেছিলাম। তো এখানে আমরা লেডিসে উঠে বেশ কিছুক্ষণ বাদে একটু সিট পেয়ে গেছিলাম, প্রথম দিকটা একটু দাঁড়িয়ে থেকেছিলাম কিন্তু তারপরে সিট পেয়েছি। আর কেডি নাকি একদমই সিট পায়নি, ও সেই নাকি শ্রীরামপুরের কাছে এসে একটু বসার জায়গা পেয়েছিল। তো ভীষণই প্রবলেম ছিল আমাদের ওই দিন ফেরার পথে। আর এই দেখো এখানে লেডিসে আমি আর মান উঠেছি, লেডিসটা মোটামুটি মানে খালি ছিল কিন্তু সিটগুলো ভর্তি ছিল, তো ফাঁকা ছিল এমনিতে। তো আমরা এখানেই দাঁড়িয়েছিলাম সাইডে কিছুক্ষণ, তারপরে সিট পেয়েছি। আর সিট পাওয়ার পর দুজনেই একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম সিট পেয়ে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ছাড়ছিল, আর সেই হাওয়াতে আমি আর মানে একটু ঘুমিয়েও পেরেছিলাম। তো এই ছিল আমাদের তারকেশ্বর যাত্রা। আর তারকেশ্বর ভ্রমণ বলো বা তারকেশ্বর বাবার মাথায় জল ঢালা বলো শ্রাবণ মাসে। আর প্রতি বছরই রোববারই জল ঢালি, তো এই বছরও রোববারই জল ঢাললাম। শনিবার বিকেলে বেরোতাম, হেঁটে যেতাম, রোববার সকালে জল ঢেলে রোববার বাড়ি ফিরতাম। তো এবারও তাই করলাম। আর এখন আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি, এখানে বৃষ্টি পড়ছিল, তো এবার বাস ধরবো বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা এখানেই শেষ করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।